সাহিত্য জগতে প্রত্যেক লেখকেরই মনে ইচ্ছা থাকে যে তাদের লেখা যেন অনন্য হয় প্রতিটি পাঠকের কাছে। সকলে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্রের মতো নামী লেখক হয়তো হতে পারেন না, কিন্তু তবুও একটা ইচ্ছা, একটা নাম বা একটা সাহিত্য কীর্তি রেখে যাবার। তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। কিংবা যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন। কি পংক্তিগুলো চেনা চেনা লাগছে? অন্নদাশঙ্কর রায়। সাহিত্য জগতে অন্নদাশঙ্কর রায়ের ভাষার তীক্ষ্ণতা এবং বিশিষ্ট রচনাবলী হয়ে দাঁড়িয়েছে একেবারে অনন্য, সবার থেকে কোথাও যেন একটু আলাদা, প্রতিবারই নতুন কিছু জানানোর চেষ্টা। তবে আজ কবিতা বা ছড়া নয়, বিপুলাই পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে একটি মহাদেশের ওপর রচিত একটা গ্রন্থ হচ্ছে আমাদের আলোচনার বিষয়, যেটা হচ্ছে ইউরোপ এবং তার বিভিন্ন দেশ। আজকে আমার আলোচ্য বই অন্নদাশঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে, এই ভ্রমণ কাহিনীটা, এই প্রবন্ধটা। চলুন আজকের মূল আলোচনার ভিডিওটা শুরু করা যাক। পথে প্রবাসে লিখেছেন অন্নদাশঙ্কর রায়। এটি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ প্রকাশনী থেকে। এটা একটা পেপারব্যাক বই, যেটা মিত্র ঘোষ পেপারব্যাক ক্লাসিক্সের একটা এডিশন, এবং এটার মুদ্রিত মূল্য 120 টাকা এখনো অবধি। বইটিকেও অন্নদাশঙ্কর রায় উৎসর্গ করেছেন শ্রী সরলা দেবীকে। এর মোট পৃষ্ঠা সংখ্যা 128টা। এটি প্রচ্ছদ অঙ্কন করেছেন অজিত গুপ্ত, এবং বইটি আপনারা কলেজ স্ট্রিট আউটলেটে, মিত্র ঘোষের আউটলেটে পেয়ে যাবেন। এছাড়া দেশ পাবলিশিং এর আউটলেটেও পাবেন, এবং আমি বলবো এটা কলেজ স্ট্রিট থেকে বা আপনার নিয়ারেস্ট দোকান থেকে কেনাই ভালো, অনলাইন থেকে না কিনলেই ভালো বলবো, কারণ অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম দেখাচ্ছে, আসল দামটা কোনো জায়গাতেই দেখাচ্ছে না। তো মিত্র ঘোষের বই আবারও বলে দিচ্ছি, মুদ্রিত মূল্য 120 টাকা, পথে প্রবাসে, অন্নদাশঙ্কর রায়। চলুন এই বইটার পটভূমিটা জেনে নেওয়া যাক। পথে প্রবাসে একটা ভ্রমণ কাহিনী, যেটির পটভূমি ইউরোপ মহাদেশ এবং তার অন্তর্গত বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে গ্রেট ব্রিটেন, এছাড়াও সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্সের বিভিন্ন জায়গার ঘটনা এবং বিভিন্ন আরো ছোটখাটো স্থান এবং প্রদেশের বিভিন্ন ভূমিকা এবং ভ্রমণ কাহিনী, এবং অন্নদাশঙ্কর রায় মহাশয়ের নিজস্ব অভিজ্ঞতা সেই দেশের প্রতি, এবং সেই দেশের প্রতি বিভিন্ন অভিজ্ঞতা এবং সেই দেশের বিভিন্ন জিনিসের সাথে আমাদের দেশের বিভিন্ন জিনিসকে তুলনা করতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় খুবই খুঁটিনাটি পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তা নিয়ে আমাদের সামনে একটা চিন্তামূলক আলোচনা করেছেন এই ভ্রমণ কাহিনীতে। তো এবার এই বইটার একটা ছোট সামগ্রিক ইতিহাস জেনে নেওয়া যাক। তো বইটার ঘটনাটা জানতে গেলে আমাদের সামগ্রিক ইতিহাসটা জানা খুব প্রয়োজন। বইটার রচনাকাল 1926 খ্রিস্টাব্দের শেষের দিকে, মানে 1927 প্রায় শুরু হচ্ছে, এবং বইটা রচনা করা শেষ হয় 1929 খ্রিস্টাব্দে। তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্নদাশঙ্কর রায় 2 বছরের জন্য ইউরোপ যাত্রা করেন শিক্ষানবিশ হিসেবে। তো সেই প্রেক্ষাপটে উনি পথে প্রবাস হিসেবে এই লেখাটা আর কি রচনা। প্রকাশনীতে প্রথম 1931 সালে এটা বই হিসেবে প্রকাশিত হয়। তার আগে এটা ধারাবাহিকভাবে একটি পত্রিকাতে প্রকাশ করা হতো। 1931 সালে প্রথম বই আকারে প্রকাশ পায়, এবং ঘটনাটা লেখার পটভূমি হচ্ছে 1927 থেকে 1929। এই বইটা যখন প্রকাশিত হয় তখন প্রমথ চৌধুরী একটি মন্তব্য করেন এই বইটাকে নিয়ে। আমি তার মন্তব্যটাকে স্ক্রিনে মেনশন করে দেবো। তিনি বলেছিলেন যে তিনি যখন প্রথম বিচিত্রা প্রকাশনী থেকে প্রকাশিত পথে প্রবাসে লেখাটি পড়েন, তিনি খুবই চমকিত হন, কারণ এইরূপ একটা ভ্রমণ কাহিনী বা এইরূপ একটা ভ্রমণের বর্ণনা হাজারে একটা মানুষও লিখতে পারে না, বা একটা হাজারে মাত্র একজন মানুষই লিখতে পারে তার জানা। মানে তিনি এইরকম একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, মানে কতটা উঁচু লেভেলের, কতটা হাই লেভেলের একটা চিন্তা ভাবনামূলক একটা ভ্রমণ কাহিনী। তো সেইটা পড়লে জানা যায়, এবং এই সকল মন্তব্যগুলো শুনলেও বুঝতে পারা যায়। এছাড়াও এই বইটির শুরুতেই অরুণ কুমার মুখোপাধ্যায় একটা বিস্তৃত কথামুখ দিয়েছেন। তার মত অনুযায়ী তার পড়া তৎকালীন সময়ে ভ্রমণ কাহিনী বলতে তিনি শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামুকেই ভ্রমণ কাহিনী বলে, সার্থক ভ্রমণ কাহিনী বলে স্বীকার করেছিলেন। কিন্তু তিনি যখন পথে প্রবাসে পড়েন, তিনি যেই স্বাদটা পথে প্রবাসের মধ্যে পান, সেই স্বাদ যেন তিনি অন্য কোথাও আর তেমন খুঁজে পাননি। তো বিস্তৃত একটা আলোচনা রয়েছে সেটা নিয়ে। তো একদম গ্রন্থের শুরুতেই রয়েছে
তো আমার আলোচনা বা আমার মনের বক্তব্য বা আমার মন্তব্যের উপর আমি পরে আসছি। তো আগে সারসংক্ষেপটা জেনে নেওয়া যাক এর নামকরণের উপর দিয়ে। তো পথে প্রবাসেতে, প্রবাস মানে তো আমরা সকলেই বুঝতে পারছি যে প্রবাসের একটা অভিজ্ঞতা অন্নদাশঙ্কর রায় আমাদের সাথে শেয়ার করতে চলেছেন। কিন্তু এখানে পথে বলতে অন্নদাশঙ্কর রায় শুধুমাত্র প্রবাসের পথ ধরে হেঁটে যাওয়াকে বা প্রবাসের পথে কি কি দেখেছেন সেই সবকেই শুধু বোঝাননি। এই পথ একটা দীর্ঘ পথ, এই পথ জীবনযাত্রার পথ, গড়ে তোলা হয়েছে অভিজ্ঞতা, জীবনের প্রবাহমানতার, অভিজ্ঞতার এবং প্রগতির, এবং সর্বোপরি এই পথে পথিক হয়েই অন্নদাশঙ্কর রায় এই সমস্ত কিছু অভিজ্ঞতা এবং অগ্রগতিকে অর্জন করার জন্য বেরিয়ে পড়েন ইউরোপের পথে। একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শুরু, জীবনের একটা নতুন মোড়। এই বইয়ের তথ্যানুযায়ী অন্নদাশঙ্কর রায় নিজের যাত্রা শুরু করেছিলেন দক্ষিণ ভারত হয়ে। বইয়ের প্রথমেই বলা রয়েছে, ভারতবর্ষের দক্ষিণ ঘুরে ভারতবর্ষের বাইরে আমার পথ, কটক থেকে বোম্বে, বোম্বে থেকে লন্ডন। তো তিনি বোম্বে থেকে দীর্ঘ সমুদ্র যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন। প্রায় অনেক দিনেরই যাত্রা, যেখানে সমুদ্রের টালমাটাল ঢেউয়ের মধ্যে তিনি বিভিন্ন রকমের জিনিসের বর্ণনা দিচ্ছেন, সি সিকনেস, সমুদ্রের বিভিন্ন ঘটনাবলী এবং তার যে সহযাত্রীরা ছিলেন তাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা তিনি দিচ্ছেন। এবং তারপর যখন দীর্ঘ যাত্রা শেষ হয়, সমুদ্র যাত্রা শেষ হয় এবং তারপর যখন তিনি লন্ডনে পা রাখেন, তখন থেকে যেন তার দৃষ্টিভঙ্গি একেবারে বদলাতে শুরু হচ্ছে। এবং তিনি এটাও বলেছেন, বাংলা সাহিত্যের পর যদি ভারতে অন্য কোনো সাহিত্য স্থান পায় তা গুজরাটি সাহিত্য। এবং এটাও লিখেছেন যে রবিহীন গুজরাটি সাহিত্য বাংলার সমকক্ষীয়। সাধারণত আমরা ভ্রমণ কাহিনী কেমন পড়ে থাকি, যে আজকে আমি এখান থেকে প্লেন ধরলাম, আজকে এই এয়ারপোর্টে নামলাম, অমুক জায়গায় প্রথম চেক ইন করলাম, এই আমার হোটেল, ওই জায়গায় প্রথম খেলাম, এই সব খেলাম। এই হচ্ছে একটা টিপিক্যাল ভ্রমণ কাহিনী বা টিপিক্যাল একটা ভ্রমণের এক্সপিরিয়েন্স। এই মানুষগুলোকে দেখলাম, ওই দেখলাম, এই দেখলাম, ব্যাস এই নিয়েই হচ্ছে বর্ণনা। সাধারণত আমরা এটাই দেখতে পাই। কিন্তু এই বইটা হচ্ছে একদম সবার থেকে আলাদা। আমি ভিডিওর প্রথমেই বলেছি, অন্নদাশঙ্কর রায় প্রত্যেকবার অনন্য কিছু আমাদের জানানোর চেষ্টা। তো এই বইটার রচনা ভঙ্গি একেবারে সমস্ত কিছু থেকে এই বইটাকে অনন্য করে তুলেছে। পরিচ্ছদেই লেখা রয়েছে, ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম, আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তের জন্য ছিন্ন হয়ে গেল। এইরকম একটা কথা দিয়ে শুরু হচ্ছে এই রচনা কাহিনী। এবং যখন আমরা আরো গভীরে প্রবেশ করব, তখন আমরা দেখতে পাবো কতটা ডিপলি তিনি আলোচনা করেছেন সেইখানকার ভ্রমণ, সেইখানকার সাহিত্য, সেইখানকার মানুষ, কালচার, পোশাক আশাক, খাবার দাবার, এই সমস্ত কিছু নিয়ে। যে এমন নয় যে আমি এই হোটেলে গেলাম, এই খাবার খেলাম, আমার সেই দিনটা কভার হয়ে গেল, এমন নয়। মানে টিপিক্যাল এখন যেমন লেখা হয় আর কি, ব্লগার টাইপের। তো প্রাবন্ধিক এখানে ভারতবর্ষ হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান অতিক্রম করে তারপর লন্ডন শহরে গিয়ে পৌঁছান। লন্ডন শহর এছাড়া অন্যান্য দেশ যেমন ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, বিভিন্ন দেশে ঘোরার পর, তাদের কালচার দেখার পর, সেখানকার জিনিসগুলোকে অবজার্ভ করার পর তিনি ভারতীয় সাহিত্য সভ্যতা, কালচার এবং লন্ডনের সাহিত্য সভ্যতা, কালচারের ওপর একটা নিজস্ব ভালো মন্দ একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে ভারতীয়দের কি কি করলে তাদের উন্নতি হবে এবং লন্ডনবাসীদের কি কি করলে উন্নতি হবে সেই নিয়েও তিনি একটা চিন্তাশীল আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন এই গ্রন্থের মাধ্যমে। ইংল্যান্ডের বিশেষত ইংল্যান্ডেরই বিভিন্ন, যেহেতু তিনি ইংল্যান্ডেই বেশিরভাগ সময়টা কাটিয়ে বিভিন্ন দেশে ঘুরেছেন, তো ইংল্যান্ডের বিভিন্ন মানুষের খাওয়া দাওয়া, পোশাক আশাক, থাকা, কালচার এবং তাদের যে টাইম মেনটেনেন্স, যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে, যে টাইম মেনটেনেন্সের একটা তাদের বিশাল বড় ভূমিকা, যে তারা ছোট থেকে ছোট সময়কেও নষ্ট করার মতো মানে উপযোগী নয় আর কি। তো তারা ছোট সময়ের মধ্যেও বিভিন্ন রকমের কাজ করে ফেলতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও তারা বিভিন্ন রকমের আর কি টাইম সেভি বিভিন্ন কাজ করে ফেলতে পারে। যেখানে আমাদের অন্নদাশঙ্কর রায় বলছেন যে আমাদের ভারতীয় মা, মাসি, ঠাকুমাদের যেখানে রান্না করতেই অধিকতর সময় ব্যয় হয়ে যায়, যে আমাদের বিভিন্ন মশলা জাতীয় খাদ্য তৈরি করা, একটার বেশি 2টো পদ রান্না করা, এই সব রান্না করতে করতেই আমাদের অধিকতর মায়েদের সময় নষ্ট হয়ে যায়। সেই নিয়েও তিনি একটা বিশাল আলোচনা করেছেন একটা পরিচ্ছেদে, যে কি করে আমরা টাইমকে সেভ করার একটা পদ্ধতি শিখতে পারি লন্ডনের এই কালচার থেকে। আসি আমার মতামতের উপরে। কোনো অবধি যা আছে ক্লাস 9-এর সিলেবাসে, যদিও আমার মনে হয় ওটা সিলেবাসের অন্তর্গত নয়, তবু ক্লাস 9-এর টেক্সট বইতে বাংলার, সেখানে অন্নদাশঙ্করের পথে প্রবেশের একটা ছোট্ট অংশ রয়ে গেছে, নির্বাচিত অংশ। তো সেখান থেকে আমি প্রথম ওইটা পড়ি এবং তারপরে আমার বিশাল একটা ইচ্ছা জাগে, ক্রেজ জাগে এই বইটা পড়ার। তো সেইখান থেকে আমি বইটা কিনে নিই এবং এটা পড়ে আমি সত্যি সত্যি বলছি সবাইকার পড়া উচিত। ওইটুকু নির্বাচিত অংশ পড়ে কোনো লাভ হবে না, প্লিজ এই বইটা পুরোটা পড়ে দেখুন, অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী। আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি সত্যিকারের যদি একটা ভ্রমণ কাহিনী, একটা রিয়েল ভ্রমণ কাহিনী করতে চান এবং একটা আলোচনামূলক দৃষ্টান্ত দেখতে চান একটা ভ্রমণ কাহিনীর মধ্যে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পথে প্রবাসী অবশ্যই আপনার পড়ে দেখা উচিত। বাচ্চা থেকে শুরু করে
সমস্ত পাঠক, আমি একটু বলবো যে একটু অ্যাডভান্স লেভেলে যদি পাঠক হন, মানে 16-17 বছরের বয়সী মানুষরা যদি শুরু করেন আফটার 15 ইয়ার্স, তাহলে এইটার যে গভীর চিন্তাধারাটা সেটা আপনারা গিয়ে বুঝতে পারবেন। ছিল আজকের একটা ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং নোটিফিকেশনটাকে অল করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে।